নুবা তমা দুজনেই নির্লিপ্ত নিশ্চুপতায় আচ্ছন্ন। দুজন একে অপরের ইশারায় সংকেত দিল প্রস্তুত তো। দুজনের অধর কোণে সূক্ষ্ম কুটিল হাসি। বাবলু কিঞ্চিত ঝুঁকল নুবার হাত ধরতে, অন্য পাশে তমার হাত ধরতে তার এক চেলাও হাত বাড়ালো। বাবলু মারতই হাত ধরে টানতে যাবে, তার ভাবনায় ব্যতীত এমন একটা কাজ নুবা করে বসলো। হুট করে তার দুই পা ধরে টান দিল নুবা। তৎক্ষণাৎ বেচারা বাবলু নিজের নিয়ন্ত্রণ হারালো, চিৎপটাং হয়ে পড়ল গিয়ে পিচঢালা রাস্তার মাঝখানে। আহ করে শব্দ তুলতেই জায়গা মতো একটা কিক মারল সে। বাবলু ও মাগো বলে আর্তনাদে কুকিয়ে উঠল। নুবার দু চোখে অগ্নিবর্ষণ, মুখে গজগজ করলো। অনেক জ্বালিয়েছিস, অনেক সহ্য করেছি তোকে, কিন্তু আর না, আজকে ধৈর্যের বাঁধ ভেঙেই ফেলেছিস। দ্রুতই ফের একই জায়গায় একটা কিক মারলো। একসাথে দুটো কিক পরে বাবলু গগন বিদারী চিৎকার দিল। অন্য পাশে তমাও ঠিক একই কাজ করলো। সেই ছিল পিচঢালা রাস্তার মাঝে পড়ে আর্তনাদ করছে। দুজনের মুখ থেকে শুধু আল্লাহ গো মাগো মরে গেলাম এই শব্দগুচ্ছই বের হচ্ছে। একসাথে দুজন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। আরও দুজন ছেলে বাকি ছিল, একজন কিঞ্চিত দূরতে দাঁড়ানো, অন্যজন গাড়িতে বসা। আশঙ্কিক এমন হয় বাইরে থাকা সেই ছেলে ভয়ে সেটিয়ে গেল। দুই মেয়ে এরকম করবে তাদের ভাবনা তো ছিল না। অতর্কিত এমন উত্তম মাধ্যম দেখে সেই ছেলে পুরোই হতভম্ব। নুবা তমাকে বলল, বেটাকে ধর, জন্মের শিক্ষাটাই দিই। এই কথা শুনে ভয়ে সেই ছেলেটি দিল ভোদর। ভুল করেও পিছে তাকালো না। ছেলেটার এমন দৌড় দেখে নুবা তমা দুজনেই অট্ট হাসিতে লুটোপুটি খেলো। আহারে মদনা তাদের ভয় দেখাতে এসে নিজেই গো বেচারা হয়ে গেছে। গাড়িতে বসা ছেলেটা চুপচাপ বসে আছে, দরজা খুলে বের হওয়ার দুঃসাহস দেখালো না। কিন্তু তমা তাকে ডাকলো, কি রে বল্টু, বের হবি না? ভেতর থেকে কোনো শব্দ বের হলো না। ছেলেটা নিশ্চুপ বসে আছে। দুজনের সামনের দিকে কদম বাড়িতে বেরিয়ে আসলো। বাবলু তার পাশে পড়ে থাকা ছেলেটাকে টেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করছে। আসলে গো বেচারা বাবলু তাদের সম্পর্কে কোনো ধারণাই রাখেনি। স্কুলে রোজ তাদেরকে নিরাপত্তার জন্য কিছু মার্শাল আর্ট শেখানো হয়। সেই মার্শাল আর্টের আইডিয়ায় কাজে লাগিয়ে দিল তারা। নিজ মনে পিটি স্যারকে ধন্যবাদ দিল দুইজন তাদের এসব কৌশল শেখানোর জন্য। পিটি স্যার সবসময় বলেন, সামনে দেখা আসন্ন বিপদ দেখে ভয় পেও না, প্রথমে বুঝে নাও বিপদের মাত্রা কেমন, তারপর সংখ্যা এবং তার মনোভাব। বিপদের ধরন অনুযায়ী নিজেকে প্রস্তুত করবে। শুধু দুইটা কাজ করবে, এক বুকের বাম পাশে নয়তো জায়গা মতো একটা দিবে। সামনে থাকা লোক যতই শক্তিশালী হোক না কেন, সে আর উঠে দাঁড়াতে পারবে না। নুবা তমা স্বাচ্ছন্দ্যে বাড়ির দিকে রওনা দিল। দুজন দুজনের দিকে তাকে এখনো হাসছে, তাদের মুখে বিশ্বজয়ের হাসি। অন্যদিকে বাবলু সেই গগন বিদারী আর্তনাদ এখনো কিঞ্চিত ভেসে আসছে। তবে দৌড় দেওয়া ছেলেটার কথা ভাবতেই দুজনের হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। নুবা দীর্ঘ সময় পর বলে উঠল, উফ তমা, আমি আর পারছি না, পেট ব্যথা করছে। রাস্তার ধার থেকে নুবা বনফুল নিয়ে তোড়া বানিয়ে তমাকে দিল। তমা ভুরু কুচকে তাকালো। তোরা কিসের জন্য? আচমকাই নুবা তমাকে জড়িয়ে ধরল, নরম ভেজানো গলায় বলল, ধন্যবাদ নয় বন্ধু, হাজারো শুক্রিয়া। যার এমন একজন বন্ধু আছে যে বিপদে ভয় না পেয়ে মনের সাহস এনে দেয়, লড়াই করার শক্তি দেয়। সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো, তাই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। চোখের কোণে জল চিকচিক করছে নুবার। ফের আহত স্বরে বলল, আজ যদি তুই না থাকতি এত সাহস কখনো পেতাম না। তমা হা হয়ে আছে। নিজের হাতে ধারালো নখ দিয়ে নুবার বাহুতে এক চিমটি দিল। তার ছেলে সুরে বলল, সব আমার জন্য? মোটেও না, তোর মনোবল আর সাহসিকতার জন্যই পেরেছিস, যেটা সব মেয়েরা পারে না। তুই তো বীরাঙ্গনা। হইছে, আর তেল দিতে হবে না, এমনিতেও তেলের যা দাম। আসলে তুই একটা বদ মহিলা, চাষার 100 হাত দূরে গিয়ে মর। তমা গজগজ করে নিজের বাড়ির দিকে গেল। নুবা ক্যাবলা কান্তের মতো তমার যাওয়া দেখলো। হাই রে, মিস তামা তো আজ খেপে গেছে, এবার কি হবে কে জানে। বিজয়িনীর পেশে বাড়িতে প্রবেশ করলো নুবা। ঢুকতে দেখলো রুকায়া কিচেন থেকে বের হচ্ছে। মাকে দেখে লম্বা করে সালাম দিল সে। আসসালামু আলাইকুম আম্মু। রুকাইয়া অবাক হলো প্রথমে, সালামের উত্তর দিতে দিতে বলল, কি ব্যাপার, আজ কি মনে করে এত লম্বা করে সালাম দেয়া হচ্ছে? কখনো তো সালাম দিতে দেখলাম না, কাহিনী কি? নুবাকে জড়িয়ে ধরলো, আদুরে গলায় বলল,
আম্মু আমার ভর্তা খাইতে ইচ্ছে করছে, একদম ঝাল ঝাল কাঁচা মরিচের ভর্তা। রুকাইয়া যেন আকাশ থেকে পড়লো, টিপ্পনি মেরে পড়লো। ও তাহলে এই কাহিনী। আজকে এমনিতেই 3টা তরকারি রান্না করছি, কালকে খাইস। নুবার কণ্ঠে ফের আকুলতা। কি কি রান্না হয়েছে আজকে? রুকাইয়া টেবিল মুছতে মুছতে জবাব দিল। মূলা শাক ভাজা, সিম দিয়ে পাঙ্গাস মাছ আর আলু ভর্তা আছে। নুবা তড়িৎ বলে উঠল। মাছের পেট আছে আম্মু? রুকাইয়া মাথা নাড়ল। নুবা দ্রুতই ফ্রেশ হতে গেল। যাওয়ার আগে তার জন্য টেবিলে খাবার রাখতে বলল। তড়িঘড়ি এসে বসলো খাবার টেবিলে। মাছের পেটি আর আলু ভর্তা পেয়ে নুবা বেশ খুশি। আজকে অনেক পরিশ্রম করেছে। মদনার বাচ্চাকে মারতে গিয়ে তার অনেক শক্তি ক্ষয় হয়েছে। এখন খাবার খেয়ে দ্রুতই শক্তি ফিরিয়ে আনতে হবে। ভাত খেয়ে মাত্রই রুমে আসলো। নিভানও আসলো পিছু পিছু জিজ্ঞেস করতে। নিতাত, তুমি ভাত খাবে? বলে মাথা নাড়িয়ে নিভানকে বিছানায় তুলল সে। বিছানায় শুয়ে নিভান বলে উঠল। নিতাত, একটা গপ্প বলো। হঠাৎ করে নুবার মাথায় একটা গল্প আসলো। সে নিভানকে বলল। যাও নীলাভকে ডেকে নিয়ে আসো, আজকে দুজনকে মজার একটা গল্প বলবো। নিভান এলোমেলো কদমে দৌড় দিল বোনকে ডাকতে। দ্রুতই নীলাভকে ডেকে নিয়ে আসলো। নীলাভ অবাক হলেও পাশে এসে বিছানায় শুয়ে পড়ল। নুবা দুইজনকে বলল। জানো আজকে রাস্তায় কি হয়েছে? দুজনে উৎসুক হয়ে আছে। নিভান বলল। কি হয়েছে না বললে কিভাবে জানবো? নুবা মাথা নাড়ল। তাই তো। তারপর বাবলুর মায়ের খাওয়ার ঘটনাকে মনের মাধুরী মিশিয়ে গল্পের মতো রসিয়ে রসিয়ে বলল। তবে নিজের নামটা চেপে গেল। নীলাভ নিভান হাসতে হাসতে গড়াগড়ি খেলো। নিভানের হাসি তো থামছেই না। নীলাভ বোনের দিকে তাকালো। চোখ পিটপিট করে পড়ল। আল্লাহ, মেয়েটা কি সাহসী রে আপু, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফের কাতর সুরে বলল। আচ্ছা, এই ছেলে এবার হিসু করবে কিভাবে আপু? নিভান কি বুঝলো কি জানি, খিলখিল করে সেও হেসে উঠল। নুপাও তাদের সাথে মুখ চেপে হাসলো। কিছু সময় এভাবে অতিবাহিত হলো। সে নিভান নীলাভকে বলল। এবার তোরা যা, আমি একটু ঘুমাই। আপু, আমি এখানে ঘুমাই। আমিও দমাই। দুজনকে নিয়ে হয়েছে তার যত জ্বালা। নুবা কপট রাগ দেখালো। ঠিক আছে ঘুমা, তবে কোনো শব্দ করতে পারবি না। ডান দিকে কাত হয়ে ঘুমা। তুই দুজনে মাথা কাত করে শুয়ে পড়ল। দুজনকে ঘুমোতে বলে অন্যদিকে নিদ্রাহীন শুয়ে আছে নুবা। মুঠোফোনে চোখ বুলিয়ে সময় দেখলো বিকেল 3:30। হঠাৎই স্ক্রিনে চোখ পড়ল। ইনবক্সে নতুন মেসেজ পড়ে আছে। দ্রুতই সেই মেসেজ ওপেন করলো। জানি এখনো স্কুলে আছো। স্কুল থেকে ফেরার পর হয়তো তোমার সাথে আমার কথা নাও হতে পারে। আমি কয়েকদিন নেটওয়ার্কের বাইরে থাকবো। কবে সুযোগ হবে তোমার সাথে কথা বলার জানি না। দোয়া করো তোমার অখ্যাত টিচারের জন্য। দুপুর 12টায় মেসেজ ছিল এটা। এরপর দেখলো আরও একটি ছোট্ট বাচ্চা। গাড়িতে উঠলাম মাত্র, অনেক দূর যাচ্ছি। আমি না ফেরা পর্যন্ত ভালো থেকো। এটার সময় ছিল দুপুর 1টা। আচমকাই মনটা ভারী হয়ে গেল নুবার। সন্ধ্যায় পড়তে বসো, মনটা ভীষণ বিচলিত। বইয়ের পাতায় আঁকিবুকি করলো আনমনে। আজ তার অধম টিচারের সাথে কথা হয়নি। হঠাৎই এ লোক কোথায় গেল? হুট করে গায়েব হয়ে গেল কেন? ফোৎপত দীর্ঘশ্বাস চালো সে। সহসায় তার মুঠোফোন ভো ভো কম্পনে কেঁপে উঠল। খুশিতে লাফ দিয়ে উঠল। ভেবেছিল তার অধম টিচার হবে, কিন্তু স্ক্রিনে চোখ বোলাতে মনটা ভারী হয়ে গেল। এটা তার খালামণির কল। কলটা বেজে যাচ্ছে। তার ইচ্ছে হলো না ধরার জন্য। মুখ প্যাঁচার মতো করে বসে আছে। কিন্তু দীর্ঘ সময় মুঠোফোন কম্পিত হওয়ার শেষে কল ধরতে বাধ্য হলো। রিসিভ করতে রুবির রামধমক খেলো সে। এতক্ষণ ধরে কল ধরিস না কেন? বিরস মুখে জবাব দিল নুবা। বাইরে ছিলাম। রুবি আর বেশি ঘাটালো না, মৃদু হেসে বলল। আবার টাকাগুলো তোর বিকাশে দিয়ে দিলাম। কিসের টাকা খালামণি? আরে পাগলি, সেই টাকাগুলো যার জন্য তুই গালি খাই না। নুবা হুশ হলো। ও সেই টাকা। আনমনে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। এই টাকার সাথে মিশে আছে অনেক স্মৃতি, অনেক গল্প, না বলা হাজারো অনুভূতি। তার আচমকাই অদ্ভুত অনুভূতি হলো। রুবিকে দ্রুতই বলে উঠল। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি খালামণি। সে খট করে রুবি কল কাটলো। নিজের ধৈর্যের বাঁধ ভেঙে একটা খুদে বার্তা দিল তার অধম টিচারকে। কোথায় আছেন স্যার? খুব বেশি দূরে আছেন? আপনি ভালো আছেন তো? মেসেজ দিয়েও শান্তি পেল না। তার রিপ্লাই না আসায় ইমদাদের দেওয়া সাজেশনে হাত বোলালো। সেই গতকাল দুপুরে কথা হয়েছে তার। নিজ মনে বিড়বিড় করলো। জানেন আপনার সাথে কথা না বললে পড়তে পারি না।
টেবিলে মাথা এলিয়ে দিয়ে শুয়ে আছে। হিম করা ঠান্ডা বাতাসের সাথে সাথে রাতটাও ক্রমাগত বেড়ে চলেছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। না কোনো কল, না কোনো বার্তা। অন্তঃকরণ তীব্র দহনে পড়ছিল। নিদ্রাহীন দুই চোখ, তাও নিজেকে শাসালো। ঘুমা নিবা, ঘুমা। কুয়াশায় মোড়ানো উষা লগ্ন। হিমশীতল ঠান্ডায় ছাদের এক কোণে বসে আছি নুবা। উদাস মুখে গায়ের চাদর চড়ানো। মর্মদহনে ব্যথিত তার অনুমন। নিজেকে শান্ত করতে ভোরবেলায় ছাদের দিকে ছুটে এসেছে। ব্রিটিশ আমলে তৈরি 2 তলা বাড়ি তাদের। নিচতলায় বাড়িওয়ালা থাকে, দ্বিতীয় তলায় তাদের পরিবার। মাত্র 2 পরিবারের বসবাস এই বাড়িতে, তাই যেভাবে ইচ্ছে চলা যায়। একদম নিচের বাড়ির মতোই। গত 15 বছর ধরে এই বাড়িতেই বসবাস করছে। অবশ্য তার বাবার কল্যাণে। ওনার বেশ পছন্দের বাড়ি। ছোট শহরে এমন বাড়ি হরহামেশ দেখা যায় না। বাড়ির চারপাশ গাছ গাছালিতে ঘেরা। দক্ষিণ দিকে বেতবন আর ছোট্ট ডোবা, কিন্তু সুপারি গাছ, নারিকেল গাছ আর আম গাছও আছে। 2 তলা ঘরের দক্ষিণ কোণে বাগান বিলাস গাছে ঘেরা। সেই গাছের পাশে দাঁড়ানো আনমনে গাছ থেকে বেশ কিছু ফুল ছিঁড়ে নিয়েছে। ফুলগুলো আবার কুটি কুটি করে অজান্তে তার অধম টিচারের নাম লিখে যাচ্ছে। হঠাৎই সে মাঝপথে থামলো। তার অন্তঃকরণে একটা ব্যাপার উকি দিল। অচেনা এক ছেলের জন্য কেন এত পাগলামি করছে সে? ছেলেটা নেহাতি তাকে সাহায্য করেছে। অন্য কিছু নাও তো হতে পারে। যেমনটা সে ভাবছে তার মতো অচেনা কাউকে সে পছন্দ করবে, এমনটা কি আদৌ সম্ভব? সহসাই দীর্ঘশ্বাস চালো। নিজের কাছেই তো উত্তর অজানা। তার অধম টিচার তো আরও বহুদূর। কিন্তু তার যে অচেনা ছেলেটাকে নিয়েই ভাবতে ভালো লাগে। কোনোদিন তাকে দেখা আদৌ সম্ভব হবে কিনা জানা নেই তার। কি হবে তাদের ভবিষ্যৎ? অজান্তেই মুঠোফোন হাতে নিল। কেন নিল তাও জানা নেই। তবে ভাবনার ব্যতীত কিছু একটা ঘটল, যা কোশ্চিনকালও সে ভাবেনি। তার মুঠোফোন কম্পিত হলো। কলটা অধম টিচারের। নুবা হতভম্ব। সত্যি না স্বপ্ন? তড়িঘড়ি কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। অপর প্রান্ত থেকে চিন্তিত ব্যাকুল স্বর ভেসে এলো। ফাইনালি তুমি। আমি অনেক ভয়ে ভয়ে কল দিয়েছি। ভেবেছিলাম হয়তো কথা হবে না। যাক, সময় পেলাম। শুভ সকাল। তা কেমন আছো আমার মিষ্টি ছাত্রীটা? এত মুগ্ধময় বাক্য শুনে নোভার তনুমন জোরে শীতলতা বয়ে গেল। যেন হাজার বছর পর সে কথা বলছে। মর্ম যাতনা যেন সতেজতায় পূর্ণ হলো মুহূর্তেই। মুখের কোণে তার স্নিগ্ধ হাসি। ভালো। আপনি কেমন আছেন স্যার? সরি, আসলে হঠাৎ নানু বাড়ি এসেছি। আমার নানু ভীষণ অসুস্থ, তাকে দেখতে এলাম। তাড়াহুড়োতে তোমাকে বলতে পারিনি। জানো, আমার নানার বাড়ি একদম ভারতের মিজোরাম রাজ্যের পাশে, তাই এদিকে নেটওয়ার্ক পাওয়া অনেক দুর্লভ। এই জন্য তোমাকে কলও দিতে পারিনি। আজকে সকাল সকাল ঘর থেকে বেরিয়েছি। নানুর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে আছি এখন, শুধু তোমাকে কল দেওয়ার জন্য। তবে ভয়ে ছিলাম আদৌ তোমার সাথে কথা হবে কি না, তাই মেসেজ দিয়ে চলে যেতাম। যাই হোক, ফাইনালি কথা হলো। এত সুন্দর করে সরি বলে তাকে কিভাবে ক্ষমা করে না থাকা যায়? একটু আগেও সে কত সন্ধিয়ান ছিল, এখন মনে হচ্ছে একদমই না। আপনাকে আমি ছাড়ছি না ইমদাদ। নিঃশব্দে হাসলো নুবা। লাজুকতার ন্যায় লজ্জায় আড়ষ্ট হলো। নরম সুরে জবাব দিল। এত সরি বলার কি আছে? সমস্যা থাকতেই পারে। একদমই আমাকে নিয়ে ভাববেন না, ঠিক আছে? কেন ভাববো না? আমার তো তোমাকে নিয়েই ভাবতে ভালো লাগে। না, আসলে বলছিলাম কি, তোমার পড়ালেখার কি অবস্থা? কালকে পড়তে অসুবিধা হয়নি তো? আমি তো কল দিতে পারিনি। তার সাজেশনের কতটুকু শেষ হয়েছে তোমার? আজকে কিন্তু পদার্থ আর রসায়নের বাকিটা পড়বে, ঠিক আছে? কি করছিলে এখন? ছাদে বসে ঠান্ডা বাতাস খাচ্ছি। আপনি খাবেন স্যার? এই ভোরবেলায় তুমি ঠান্ডা বাতাস খাচ্ছ? তোমার ঠান্ডা লাগছে না? বাসায় যাও। আরে না, ঠান্ডা লাগবে কেন? বরং বাসায় দম বন্ধ লাগছিল, তাই একটু সতেজ বাতাস নিতে ছাদে আসলাম। কতক্ষণ হলো ছাদে এলে যে? এই তো আধা ঘন্টা হবে। আজকে সাজেশনের বাকিটা শেষ করবে, কিন্তু সময় তো আর বেশি নেই তোমার। আমিও এই কয়দিন সময় দিতে পারবো না। দয়া করে পড়াশোনায় ফাঁকিবাজি করো না একদম। মিষ্টি ছাত্রীটা আমার, বাসায় যাও এবার। কি আদুরে ডাক! এভাবে বললে আমি সব করতে রাজি ইমদাদ সাহেব, কিন্তু আর একটু কথা বলি না? 2 দিন পর এত অল্প কথা বললে মন ভরবে? কেন বোঝেন না আপনি? ঠিক আছে স্যার, যাচ্ছি। ভালো থেকো আমার মিষ্টি পাখিটা। সরি, আই মিন মিষ্টি ছাত্রীটা। এটা বলে দ্রুতই কল কাটলো ইমদাদ।
মিষ্টি পাখিটা। বার কয়েক আওড়ালো নোবা। ডাকটা কি মধুর ছিল, এভাবে সবসময় ডাকতে পারে না। তার বেশ মন খারাপ হলো, শুনতে কি ভালো লাগছিল। মুখের কোণে লাজুক হাসি আছে, উত্তর পেয়ে গেছে। তার অধম টিচারও তাকে পছন্দ করে, কিন্তু তাহলে তাকে বলে না কেন? তবে কেন এত লুকোচুরি? কল কেটেছে বহুক্ষণ, কিন্তু সে এখনও কানের মাঝে মুঠোফোন চেপে ধরে আছে। এভাবে আরও কিছু সময় পেরোলো। মন নাচে তো ঘরের দিকে পা বাড়ালো। ঘরে ঢুকতেই বড়সড় ঝটকা খেলো। সামনের সোফায় রশিদ বসা। নিজের বাবাকে দেখে আটকে উঠল নোবা। আসলো কখন? গতকাল সে তো বেশ রাত করেই ঘুমিয়েছিল। ভাবনায় মগ্ন হলো কিয়ৎক্ষণ। রশিদের দিকে তাকিয়ে কাচমচু করেই সালাম দিল। আসসালামু আলাইকুম আব্বু। রশিদ সালামের উত্তর নিল দ্রুতই। মেয়েকে আপদ মস্তক ভালো করে দেখলো। কিছু একটা জিজ্ঞেস করার আগেই আচমকাই রুকাইয়ের কর্কশ ধ্বনি শোনা গেল। নুপাও বাধ্য মেয়ের মতো কিচেনে গেল। রুকায় মেয়েকে আস্তে এক নারিকেল মালা দিলেন। জলদি কোড়াই দে তো, তোর আব্বু আসার সময় খেজুরের রস নিয়ে আইছে, রসের সিন্নি বানাইতে কইছে। তুই নারিকেল কোড়াই দে জলদি। পিঠা বানানো শেষ হলে খেয়ে পড়তে যাস, আর যাওয়ার সময় নীলাভরে ডাইকা দিস। নুপা হ্যাঁ বলে মাথা নাড়ল। পরক্ষণে মায়ের দিকে প্রশ্ন ছুড়ল। আম্মু, আব্বু কখন আসছে? ভোর 4টার দিকে। নুবা ফোত করে নিঃশ্বাস চালো। তার মানে ভোরবেলায়? কিঞ্চিত শব্দ করে বলল ও। মিনিট 10 মাঝে নারিকেল কোড়ানো শেষ করলে নুবা। রুকায়া পিঠার জালি এগিয়ে দিলেন। সে খেয়ে রুমে ফিরে এলো। আবার কয়েক সেকেন্ড বাদে ফিরেও এলো। রুকায়া মেয়েকে দেখে অবাক হলেন। কিরে, আবার কেন এলি? নুবা আলতো করে হেসে উঠল। আদুরে গলায় বলে উঠল। আম্মু, যাওয়ার সময় তমা আর ওবায়দুল স্যারের জন্য সিন্নি নেওয়া যাবে? নিয়ে যাস। কিচেন থেকে বের হতে ফের রশিদের সাথে দেখা হলো। রশিদ মেয়েকে ডাকলেন, পড়ালেখার কথা জিজ্ঞেস করলো। নুবা ভালো বলে মাথা নাড়ল। ফের নিজের রুমের দিকে পায়ের কদম বাড়ালো। হুট করেই রশিদ ডেকে উঠল। নিশাদ, পড়াশোনা কর ভালো করে। রেজাল্ট ভালো হলে ঢাকা নয়তো চট্টগ্রাম যে কোনো ভালো কলেজে ভর্তি করাবো, কিন্তু রেজাল্ট ভালো হওয়া চাই তোমার। বাবার কথা কোনো করে পৌঁছাতেই নুবার মনে লাড্ডু ফুটল। এটাই তো সুবর্ণ সুযোগ ঢাকা শহরে পড়াশোনা করার। এ সুযোগ সে হাতছাড়া করবে একদমই না। তৎক্ষণাৎ তার ইচ্ছে করছিল বাবার পা ধরে সালাম করতে, কিন্তু লজ্জায় তেমন কিছুই করল না। তার উপর বাবা নামক প্রাণীটাকে ভীষণ ভয় পায়। তাই চুপচাপ মাথা তুলিয়ে আচ্ছা বলে নিজের রুমে ফিরে এলো। মুখে প্রশান্তির হাসি। এত সুন্দর সকাল, এক নব্য ভোরের সূচনা হলো যেন তার জীবনে। দু ব্যক্তিকে ধন্যবাদ দিল। ধন্যবাদ অধম টিচার। ধন্যবাদ আব্বু। ইমদাদ নিজের মুখে হাত চেপে বসে আছে। 2 দিন কথা না বলে অতিরিক্ত আবেগের বশে কি বলতে কি বলে ফেলেছে। মেয়েটা তাকে নিয়ে এখন কি ভাবছে কে জানে। ফোৎফোৎ নিঃশ্বাস ছাড়ল। মুঠোফোন এখনও হাতের মাঝে ধরে রেখেছে। উঁচু টিভিতে দাঁড়িয়ে আছে সে। নেটওয়ার্ক পাওয়ার জন্য এত উপরে ওঠা। দৃষ্টি বুলালো আশেপাশে। এখান থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন এক অসাধারণ গ্রামের প্রকৃতি অবলোকন করল। উষার আলোয় দেখতে ভীষণ সুন্দর দৃশ্য এটা। আচমকা কারোর হিম করা হাতের স্পর্শ পেল। ভয়ে কেঁপে উঠল সে। আনমনে এলোমেলো অনেক কুচিন্তা মাথায় এলো। চকিতে মুখ ঘুরতেই থ হয়ে গেল। সামনে তার ছোট মামার বড় ছেলে জাহিদ দাঁড়ানো। তাকে দেখে চক্ষুতই গোল গোল করে তাকালো। গলার স্বর বেশ উদ্বিগ্নতায় পূর্ণ। এমো, তুই এত সকালে? ঠান্ডার মধ্যে এত দূর কেন আইলি? বাড়িতে সবাই তোরে খুঁজতাছে, বড় ফুপু তোরে খুঁজতাছে, আমারে পাঠাইলো। ইমদাদ কিঞ্চিত লজ্জা পেল। আমতা আমতা করলো। আসলে এইদিকে তেমন আসা হয় না, তাই আর কি, ঘুরতে চলে আসলাম। জহিরের দৃষ্টিজোড়া সন্ধিয়ান। হাতের মুঠোফোনের দিকে ইশারা করলো। খাল লগে এতক্ষণ কথা কইলি, তাইলে? ইমদাদ ফের লজ্জা পেল। তড়িৎ বলে উঠল। আরে বন্ধুদের সাথে কথা বলছিলাম, তাদের বলে আসিনি, তাই সবাই ক্ষেপে আছে আমার উপর। জহির পুনরায় কিছু বলতে গিয়েও নিজেকে থামালো। নিজ মনে হাসলো। তাদের ইমো প্রেমে পড়েছে। প্রেমে বলে মানুষ প্রচুর মিথ্যা বলে, এই কথা তার থেকে বেশি কে জানে। বাড়ি ফিরতেই ইমদাদের ডাক পড়লো তার নানুর ঘরে। নানু তার বিছানায় আদর্শ অবস্থায় বসে আছে। ইমদাদ যেতেই নানু ইশারায় পাশে বসতে বলেন, মুখে জড়ানো কণ্ঠস্বর। কোথায় গেছিলা নানু ভাই? ইমদাদ দ্রুতই জবাব দিল। নানু, পূর্ব দিকে গেছিলাম, ভারতের বর্ডার দেখতে। এখান থেকে পাহাড়গুলো একদম কাছে মনে হয়, কিন্তু কত দূরে সব। তার নানু ঈষৎ হাসলেন। বক্ষ স্থল থেকে ফোৎ করে দীর্ঘশ্বাস চালেন। নানু ভাই, তোমার এত চিন্তিত লাগতেছে কেন? কিছু হয়েছে তোমার?
ইমদাদ হতভম্ব, মাথা নাড়ল তড়িৎ। না নানু, চিন্তিত হব কেন? নানুর মুখে প্রাণবন্ত এক হাসি, পান খাওয়া লালচে দাঁত দেখে খিলখিল করে হেসে উঠলেন। নাতির দিকে ইশারা করে বলে উঠল, আমার বোনের নাম কি, বাড়ি কোথায়, কতদিনের পরিচয় তুমগো? ইমদাদ যেন আকাশ থেকে পড়ল, আমতা আমতা করল। মানে কোন বোন নানু? যার লগে কথা কইতা পূর্ব দিকে গেলা। নানু মইরা গেলে কি আর তোমার বিয়ার সাথে দেখমু? নানুর লগে কথা কইতে দিবা। চোখে না দেখবার পারি, কিন্তু মায়ের লগে কথা তো কইবার পারি। ইমদাদ স্তব্ধ। বাপরে, এরা বুঝলো কিভাবে? লজ্জে আড়ষ্ট সে, নিশ্চুপ বসে আছে নানুর এহেন বাক্যে। দ্বিধা দ্বন্দ্বে ভুগল কিছু সময়, ফের বলে উঠল, কিন্তু নানু তুমি বেশি কিছু বলো না, শুধু ভালো আছে কি না বলিও। আসলে মেয়েটার সাথে আমার গভীর কোনো সম্পর্ক নেই এখনো। নানু আবারও খিলখিল করে হাসলো। ইমদাদ মনের মাঝে বেশ সাহস সঞ্চয় করে কল দিল। প্রথম কল রিসিভ হলো না, ভয় পেল বেশ। মাত্র ঘন্টাখানেক আগে কথা বলেছিল সে, এখন আদৌ কি কল উঠাবে এই মেয়ে? নানু জল্পনা কল্পনা শেষে কল রিসিভ হলো, কিন্তু অপর প্রান্ত থেকে কাপা কাপা ভেজানো গলা ভেসে এলো। ইমদাদ বুঝলো নিশ্চয়ই আশেপাশে ওর বাবা মা আছে, তাই দ্রুতই বলে উঠল, তোমাকে বিরক্ত করার জন্য সত্যি দুঃখিত, জানি হয়তো ব্যস্ত আছো। আসলে আমার নানু তোমার সাথে কথা বলবে। কথা না বললে আজকে সারাদিন আমার মাথার পোকা খাবে। শুধু 2 মিনিট কথা বলবে, এরপর আমি কল কেটে দেব। ইমদাদ মোবাইলটা নানুর হাতে দিল। উচ্ছ্বাসিত নানুর কণ্ঠস্বর মোবাইল কানে দিয়ে বলে উঠল, কেমন আছো বোন? নুবা হতভম্ব, কম্পিত গলায় প্রথমে সালাম দিল, তারপর ধীর গলায় জবাব দিল, জি ভালো। বুবু, তোমার বাড়ি কই? আমার ভাইয়ের লগে যোগাযোগ হইল কেমনে তোমার? আমার বাড়ি বরিশাল। আসলে ভুল করে বিকাশে টাকা চলে গিয়েছিল, তারপর আর কি। ওইখানে কি তোমাকে নিজেকে বাড়ি বুবু? না, আব্বুর চাকরির সূত্রে এখানে থাকি, কিন্তু আমাদের নিজেদের বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ। তবে নিজেদের এলাকায় এখনো যাওয়া হয়নি, আসলে আব্বু নিজেই কখনো নিয়ে যায়নি। নোয়াখালীতে? তাইলে সমস্যা নাই। আচ্ছা, আমার পাগল ভাইরে দেখা রাখো কেমন? তোমার লগে হয়তো দেখা হইব না আমার, ততদিন কি আর আমি বাঁচমু কও? তবে নানুর কথা মনে রাখো কিন্তু, পাগলটারে নিয়া নানুর কবর জিয়ারত করতে আইসো। কি আসবা তো বোন? ইমদাদ নানুর মুখে এমন কথা শুনে রেগে গেল, আর কিছু বলার আগে মুঠোফোন কেড়ে নিল। নুবাকে বিদায় বলে কল কাটলো। নানুর সাথে কপট রাগ দেখালো। এভাবে মরার কথা বলবি না নানু। কিন্তু তার নানু খিলখিল করে হেসেই যাচ্ছে। ইমদাদের ভীষণ মন খারাপ হলো। কথায় কথায় তার নানু কেন মরার কথা বলে। মুঠোফোন রেখে পরে মনোযোগ দিল আবার। আরও কিছু সময় পর কোচিংয়ের উদ্দেশ্যে বের হবে। হঠাৎই টুংটাং করে খুদে বার্তায় জানান দিল তার মুঠোফোন। নুবা অবাক হলো না, ভাবলো ফের তার অধম টিচারই হবে। লোকটার আজ কি হয়ে গেল? অধর কোণে ঈষৎ লাজুক হাসি, নিজের মনে অনেক কিছুই ভেবে নিল, কিন্তু স্ক্রিনে চোখ পড়তে তার কল্পনার অবসান হলো। মুখের হাসি মুহূর্তে উবে গেল। দেখলো তো আমার মেসেজ। ওপেন করতে তার চোখ কপালে। আবার কি হলো? নিশাত, জলদি স্কুলে আয়, সর্বনাশ হয়ে গেছে। মদনার অবস্থা ভালো না রে, কি হবে কে জানে। নুবা আটকে উঠল, দৌড়তে তৈরি হলো স্কুলের উদ্দেশ্যে। আলমিরা খুলতে চোখ পড়ল ইমদাদের দেওয়া হিজাবের উপর। অধর কোণে লাজুক হাসি। একটা হিজাব হাতে নিল। খুব ইচ্ছে হলো আজ পরে দেখতে। মেরুন রঙা হিজাব নিজের মাথায় বাঁধল। রুম ছেড়ে বের হতে চোখ পড়ল নীলাভ নিভানের ঝগড়ার দৃশ্য। দুজনে একে অপরকে খোঁচাবে, আবার একে অপরকে উধম কেলানি দিয়ে কিছু সময়ের মাঝে একদম শান্ত। মনে হবে পৃথিবীর সবচেয়ে শান্ত ভদ্র বাচ্চা। এই ভালো তো এই খারাপ। কলহ বিবাদ হলেও তাদের দুজনের মাঝে আবার বেশ গলায় গলায় ভাব। নুপা নিজ মনে হাসলো, ফের পায়ের কদম বাড়লো। মায়ের রুমের সামনে আসতেই থমকালো। বাবা মায়ের কথোপকথন শুনে বেশ চমকে উঠল। রশিদ বেশ উদ্বিগ্ন মুখে বসা। রুকায়াকে ব্যাগে কাপড় গুছিয়ে রাখতে বলল। দুপুরের খাবার খেয়ে সে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে, সেখানে 2 দিন থাকবে। রুকায়া কিছু বলল না, শুধু হ্যাঁ বলে মাথা নাড়ল। নুবা ঘর থেকে বেরোলো, কিন্তু মনের মাঝে একটাই চিন্তা ঘুরপাক খেলো। তার বাবা হঠাৎই চট্টগ্রাম কেন যাবে? কার কাছে বা যাবে? ক্লাসে প্রবেশ করতে লিমার সাথে দেখা। আজ মেয়েটার মুখে হাসি নেই। তার দিকে কেমন নীরের দৃষ্টিতে তাকালো। খুব বেশি মাথা ঘামালো না,
সোজা তমার পাশে গিয়ে বসলো। বসতেই তার হতশ্রী মুখ ভেসে উঠল। তমা ফিসফিস করে বলে উঠল, বইন, দুর্ঘটনা ঘটে গেছে। কি হবে এবার? বাবলুর অবস্থা নাকি বেশ সিরিয়াস। সেও তমার মতো ফিসফিস করলো, অবস্থা সিরিয়াস? মরে টরে যাবে না তো আবার? আস্তাগফিরুল্লাহ পর বদমহিলা। বাবলুর কিছু হইলে আমাদের কি হবে একবার ভেবে দেখ। কি হবে আর? জেলে যাব, তারপর আমাদের ফাঁসির দণ্ডাদেশ দেবে, এরপর আমরা মরে যাব। ইয়া আল্লাহ, আমাদের কি হবে? তুই মজা করছিস নিশিরাত? তুই শুধু শুধু চিন্তা করছিস। এতটাও মারিনি যে মরে যাবে, তবে বেচারার ভবিষ্যৎ নষ্ট হতে পারে, এটা আমি শিওর। তমা অশান্ত মনে বলল। নুপা নরম সুরে বলল, বোন, যা হওয়ার তা দেখা যাবে, এখন এত চাপ নিস না তো। তুই ভয় পেলে আমার কি হবে বল? ক্লাসের ঘন্টা পড়তেই কিছু সময় পর ওবায়দুল স্যারের আগমন ঘটল। নুপা চট জলদি বলে উঠল, স্যার, আমাদের বোন কেমন আছে? স্যারের মুখে প্রশস্ত হাসি। আলহামদুলিল্লাহ ভালো, তোদের সবার দোয়ায়। তারপর পুরো ক্লাসে দৃষ্টি বোলালেন নমনীয় সুর গলায় মাঝে। আগামীকাল কিন্তু তোদের ক্লাস টেস্ট, মনে আছে তো? সবাই কালকে তাড়াতাড়ি এসো কিন্তু। ছাত্রীরা সমচ্ছরে বলে উঠল, জি স্যার। নুবার মুখে প্রাণবন্ত হাসি। আজকাল ম্যাথ সে অনেক ভালো পারে, এখন আগের মতো তেমন বিরক্ত আসে না। এই অসাধ্য সাধন সবই তার অধম টিচারের কামাল। ধন্যবাদ অধম টিচার, আমার পাশে এভাবে থাকার জন্য। ক্লাস শেষ হতেই লিমার আগমন। তার চাউনি বেশ বিস্ময়কর। হুট করে এসে নুবার হিজাবে হাত বোলালো। আচমকাই বলে উঠল, তুই হিজাবটা কোথায় থেকে নিয়েছিস? দৈবাত প্রশ্নে নুবা ভ্যাবাচাকে খেলো। হালকা করে মিনি হার্ট অ্যাটাক এলো তার। এতক্ষণ পর বুঝলো লিমার ওই নীরের দৃষ্টির কারণ। পরক্ষণেই ধাতস্থ করলো নিজেকে। অকপটে বলল, আমার খালামণি পাঠিয়েছে। তমার দৃষ্টি বিস্মিত। হুট করে সে বলে উঠল, আসলেই তোর হিজাবটা অনেক সুন্দর, আর পিনগুলো। এই জন্যই ভাবতেছি তোকে আজ এত সুন্দর কেন লাগছে। তোর খালামণির চয়েস আছে বলতে হবে। লিমা কেমন ঘোরের মধ্যে। বিশ্বাস করলো কিনা কে জানে। ফের বলে উঠল, কিন্তু এত সুন্দর হিজাব তোর খালামণি কোন শপিং মল থেকে নিয়েছে আমাকে বলবি? নুবা বলল বিপাকে। লিমা গড়গড় করে বলে যাচ্ছে, বোন, তোর হিজাবটা অনেক সুন্দর, কাজগুলোর ফিনিশিং কত দারুণ। শেষে হুট করে এমন একটা বাক্য বলো, তার জন্য নুবা পুরাই বাকরুদ্ধ। লিমা হিজাবের পার ধরে বলে উঠল, এখানে ইংরেজি বর্ণই আর অ্যান দিয়ে কাজ করা। নিশাদ, তুই খেয়াল করেছিস? নুবা হিজাবের দিকে নজর দিল। অতি সূক্ষ্মভাবে আর এন শব্দ দিয়ে কাজ করা আছে। সে তো খেয়ালই করেনি। লিমার কথায় তার মুখের হাসি উবে গেল। তমাও নজর দিল। হ্যাঁ রে, ই এন দুটো শব্দই আছে। এন দিয়ে নুভা, কিন্তু ই দিয়ে কি হবে রে? তমা লিমা দুজনেই একসাথে হেসে উঠল। সে ভর্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। লিমা এখনো হিজাবে চোখ বুলাচ্ছে। তোর হিজাবটা বেশ দামি, কাপড়টা কত মোলায়েম দেখেই বোঝা যাচ্ছে। কোনো শপিং মল থেকে নিয়েছে? তোর খালামণিকে জিজ্ঞাসা করিস। নুপা নিজ মনে প্রতিজ্ঞা করলো আর কোনোদিন অধম টিচারে দেওয়া হিজাব পরবে না। লোকটা মহবদ। কিভাবে আগে থেকে নিজের নাম জুড়ে দিয়েছে তার সাথে। রুকাইয়া মাত্র দুপুরের রান্নার জন্য সবজি কেটে কিচেন থেকে বের হলো। তৎক্ষণাৎ দরজায় কারো ঠকঠক করার শব্দ শুনতে পেল। কলিং বেল নষ্ট গত 2 বছর ধরে, কিন্তু সেটা আর ঠিক করা হয়নি। অনেকটা ইচ্ছাকৃতভাবে এই কলিং বেল ঠিক করেনি। কলিং বেল থাকা অবস্থায় বাড়িওয়ালার নাতি সারাটা দিন কারণে অকারণে বেল বাজাতো। অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছিল। অনেকবার বাড়িওয়ালার কাছে বিচার দিয়েও এর কোনো সুরাহা পায়নি। পরে কলিং বেল নষ্ট হওয়াতে সর্বপ্রথম সে সবচেয়ে বেশি খুশি হয়েছে। এখন পুরোদমে শান্তিতে আছে। দরজা খুলে দেখলো বাড়িওয়ালার বউ শরীফা দাঁড়িয়ে আছে। রুকাইয়া তাকে দেখে সালাম দিল। আরে খালা আম্মা, আপনি আসেন, ভিতরে আসেন। শরীফা হাসি মুখে সালাম দিল। কেমন আছো রুকাইয়া? আজকাল নিচে যাও না একদমই, তাই তোমারে দেখতে আইছি। কিভাবে যাবো খালা আম্মা, আজকাল সময় পাই না, সারাদিন কাজ থাকে, মেয়েটারও পরীক্ষা সামনে, তাই বাইরে যাওয়ার সময় হয় না। শরীফা কিঞ্চিত হাসলেন। তার নিশাতের কি অবস্থা? ওরে আজকাল দেখি না। আছে ভালো, কিছুদিন পরেই পরীক্ষা, তাই পড়ালেখার চাপে আছে। শরীফা অতি সপ্তপনে একটা কথা জিজ্ঞেস করলেন। রুকাইয়া, তোমার মায়েরে বিয়ে দিবা? আমার হাতে একটা ভালো ছেলের সন্ধান আছে। ছেলেরা বরিশাল সদরে থাকে।
উত্তরণ শপিং মলে ছেলের বাবার 2টা দোকান আছে, 3 ছেলে 2 মেয়ে। বড় ছেলে ইতালি থাকে, মেঝো আর ছোট ছেলে বাবার সাথে দোকান সামলায়। 2 ছেলেই বিবাহিত। এখন ছোট ছেলের জন্য মেয়ে খুঁজতেছে। 2 মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে আর ছোট মেয়ে আছে অবিবাহিতা। জেলা সদরে নিজেদের 2তলা বাড়ি, নিচতলায় নিজেরা থাকে আর ওপরে ভাড়া দেওয়া। পরিবারে খুব বেশি ঝামেলাও নেই, ভেবে দেখতে পারো কিন্তু। রুকাইয়া প্রসন্ন হলেন। মেয়েকে নিয়ে বড্ড চিন্তা হয় আজকাল। সবসময় দোয়া করে মেয়েটার যাতে শহরে বিয়ে হয়। গ্রামের ঘর গৃহস্থের কাজ একদমই করতে পারবে না, খুব বেশি কাজ করতেও জানে না। ছোট থেকে শহরে বড় হয়েছে, গ্রামের পরিবেশ সম্পর্কে ওর ধারণাও নাই। শরীফার দিকে তাকিয়ে বলল, খালা আম্মা, নিশাতের বাপ আইলে আমি কথা বইলা দেখুম। শরীফা খুশি হলেন, মুখে প্রশস্ত হাসি। ঠিক আছে নিশাতের মা, আমি এখন যাই। তুমি ওর বাপের লগে কথা বললে জলদি আমারে জানাও। রুকাইয়া মাথা উপর নিচ করলেন। ঠিক আছে খালা আম্মা। শরীফা যেতেই রুকাইয়া দীর্ঘশ্বাস চান। তাদের মতো চাল চুলোহীন যাযাবর পরিবারে মেয়েকে পছন্দ করবে তো। দুপুরে টুংটাং শব্দ হলো মুঠোফোনে। নুবা শোয়া থেকে তড়িৎ উঠে পড়ল, মুখের কোণে মুচকি হাসি। মেসেজ পড়ে লজ্জে আড়ষ্ট হলো। ফ্রি আছো? ফিরতে মেসেজ দিয়ে অপেক্ষা করলো। 1-2 গণনার আগেই ফোন কল আসা শুরু হলো। রিসিভ করে সালাম বিনিময় করলো প্রথমে। ওপাশ থেকে এক মুগ্ধময় কণ্ঠস্বর ভেসে এলো। নানু আমার অসুবিধে দেখে নিজের মুঠোফোন হাতে দিয়ে দিল। বাইরে আর যেতে হবে না, ঘরে বসেই কথা বলতে পারবো এবার। এই নাম্বার আপনার নানুর? হ্যাঁ, সকালবেলায় কথা বলার সময় আমার মামাতো ভাই দেখেছিল, সেই বলে দিয়েছে সব। তখন নানু বলল আমার ফোন নিয়ে যা, এটা তো পড়েই থাকে। আমারও তো জরুরি কল তো আর আসে না। নুবা কিঞ্চিত লজ্জে পেল। ইমদাদের নানু তাকে নিয়ে কি ভাবছেন কে জানে। নিজ মনে দোটানেই ভুগল। কিয়ৎক্ষণ পর বলে উঠল, আচ্ছা, আপনার মামাতো ভাই কি বলেছে আমার সাথে কথা বলতে দেখে? আসলে তেমন কিছু না, জিজ্ঞেস করছিল আর কি, কার সাথে কথা বললাম। আপনি কি বলেছেন জানাবে? বলেছি ফ্রেন্ডের সাথে। আপনি কি বলেছেন জবাবে? জানি না, হয়তো নানুর পুরনো অভিজ্ঞতা আছে তাই চট করে বুঝে গেছে। বন্ধুদের সাথে কথা বলেছেন বলার পরেও আপনার মামাতো ভাই নিশ্চয়ই সন্দেহ করেছে, তখন সত্যিটা বলে দিতেন। ইমদাদ বেশ অবাক হলো। সত্যি তো, সে কেন মিথ্যা বলছে? লজ্জা কেন পাচ্ছে বারবার? তার নানু কি তার মুখ দেখে বুঝে গেছে? আনমনে কপালে হাত ঠেকাল। মহা সর্বনাশ! এত জলদি সবাই যদি জানে তাহলে তো বিপদ। ফোত করে দীর্ঘশ্বাস চালো, ফের বলে উঠল, জানি না কেন সত্যি বলিনি, আর সত্যি বললেও বিশ্বাস করতো না, উল্টো আমার মজা উড়াতো। আচ্ছা, আপনার মজা উড়াবে কেন? সত্যি বললেও জোঁকের মতো গন্ধ শুকত, বলতো কি চলছে তোমাদের মাঝে। আমার মামাতো ভাই আমার থেকে মাত্র 2 বছরের বড়, কিন্তু এই লোকের পেটে একদমই কথা হজম হয় না। এখন ভয় লাগছে কাকে কি বলে বেড়ায়। আম্মু জানলে বকাবকি করবে, কারণ আম্মু সোজা সাপটা বলে দিয়েছে বিয়ে তার পছন্দ ছাড়া করা যাবে না। এখানে বিয়ের কথা কেন আসছে স্যার? ইমদাদ ভ্যাবাচ্যাকে খেলো। হাই হাই, কি বলতে কি বলে ফেলেছে। আমতা আমতা করলো। সরি, কি কি সব আবুল তাবুল বকছি। আচ্ছা, পরে কল দিচ্ছি। কল কাটলো দ্রুতই। ইমদাদ নিজের কপালে নিজে চাপড় মারল। কি লজ্জার ব্যাপার, কি লজ্জার ব্যাপার! ছি, এই মেয়েটাকে নিয়ে কি ভাববে এখন? ক্লাস টেস্টের পেপার হাতে বসে আছেন ওবায়দুল স্যার। বিরস মুখে সব পেপারে চোখ বুলাচ্ছেন। সহসাই এক ঝলক তাকালো নুবার দিকে। ভীষণ অদ্ভুত চাহনি। নুবা অবাক হলো। স্যারের দৃষ্টি এমন দেখালো কেন? সন্ধান হলো তার অন্তঃকরণ। স্যার নিভিতেই টেবিলে সাজিয়ে রাখছে সব পেপারস। নীরবতা আচ্ছন্ন পুরো ক্লাস। সবার কৌতূহল দৃষ্টি স্যারের দিকে। আচমকাই মনতা ভেঙে স্যার ডেকে উঠল, নিশাত নুবাও। দৈবাত স্যারের ডাকে নুবা চমকে উঠল। তড়িঘড়ি দাঁড়িয়ে বলল, জি স্যার। স্যারের চাহনিতে কাঠিন্য ভাব। নুবার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ক্লাস শেষে অফিস রুমে দেখা করবে। নুবা বাকরুদ্ধ। মনটা ভীষণ খচখচ করলো। তার প্রিয় স্যার আজ এত রুষ্ট গলায় কথা বলছে, কিন্তু কেন? পরীক্ষায় কি এবারও ফেল করেছে? কিন্তু তার কি করে সম্ভব? সে তো ভালোই পরীক্ষা দিয়েছিল। নিজ ভাবনা ছেড়ে স্যারের দিকে তাকালো। স্যার, আমি কি পরীক্ষার ভালো করিনি? কিন্তু আমি... আর কিছু বলার আগেই ওবায়দুল স্যার নুবাকে থামালেন। ওনার গম্ভীর স্বর ভেসে এলো, ক্লাস শেষে দেখা করতে গেলে বুঝতে পারবে, এখন বসো। নুবা ফের অবাক হলো স্যারের এমন আচরণে। নিশ্চুপ বসে পড়ল।
লিমা জেবা ফিসফিস করলো। নিশাত তোকে কেন যেতে বলেছে? নুবার জবাব আসার আগেই তমা বলে উঠল, তুই যেখানে নিশা তো সেখানে। তুই যা শুনেছিস নিশা তো তাই শুনেছে। তাহলে সে কি করে জানবে কি জন্য রেখেছে? দুজন মুহূর্তের মধ্যেই চুপ হয়ে গেল। লিমা তবুও বক বক করলো, আজকে স্যার তোর দিকে কেমন করে তাকালো, কিছু তো একটা আছে। নুবা লিমার কথায় ধ্যান দিল না। তার মাথায় ঘুরছে স্যারের সেই গম্ভীর স্বর। তাকে ছাড়া স্যার সবার ক্লাস টেস্টের পেপার দেখালেন। সে এবার সন্ধিয়ান। তার পেপার স্যার কেন দেখালো না? তাহলে তার খুব খারাপ রেজাল্ট এসেছে, এর জন্যই কি সবার সামনে ক্লাস টেস্ট পেপার দেখেনি? মাথা নিচু করে বসে আছে, হতাশা ঘিরে আছে তাকে। ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হঠাৎই তমার পেপার নজর এলো। তমা 50-এর মধ্যে 46 পেয়েছে। তমা ছাড়াও আরও 3 জন একই ফলাফল পেয়েছে, কিন্তু সে কত পেয়েছে? ফের একবার স্যারের দিকে কাতরভাবে তাকালো। স্যার আমার পেপার। নুবার দিকে না তাকিয়ে স্যারের সেই আগের গম্ভীর স্বর ভেসে এলো, ক্লাস শেষে দেখা করতে বলেছি না তোমাকে? আর কিছু না বলেই স্যার গটগট করে ক্লাস থেকে বের হয়ে গেলেন। ক্লাসের স্টুডেন্টরা নুবার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এই প্রথম ওবায়দুল স্যার তাকে এড়িয়ে গেছে, অথচ এই স্যারের সবচেয়ে প্রিয় ছাত্রী সে। কেন স্যার এভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো নুবা জানে না। রশিদ জামান। ডাক শুনে রশিদ উঠে দাঁড়ালো, পাশে রাখা অফিস চেয়ারে বসলো। গলার স্বর মোলায়েম। জি, আমি রশিদ জামান। কোম্পানির জেনারেল ম্যানেজার আনিসুর রহমান। তিনি রশিদকে প্রশ্ন করলেন, এর আগেও আপনি একটা কোম্পানির ম্যানেজার ছিলেন, কিন্তু চাকরি কেন ছেড়ে দিলেন? মুখে ঈষৎ হাসি রশিদের। হতাশার সুর ভেসে এলো গলা থেকে। স্যার, চট্টগ্রাম আমার দ্বিতীয় হোম টাউন। 16 বছর বয়সে প্রথমবার নিজের শহর ছেড়ে এখানে এসেছিলাম। প্রায় 3 বছর কাটিয়েছে এই বন্দরনগরীতে। হয়তো নারীর টান, তাই আবার ফিরতে চাই। আপনার নিজের হোম টাউন কোথায় মিস্টার রশিদ? নোয়াখালী, কোম্পানিগঞ্জ। আপনি বরিশালে কেন স্থায়ীভাবে থাকেন? নিজের হোম টাউনে কেন থাকেন না? যেখানে নিজের কোনো আপনজনই নেই সেখানে কার কাছে থাকবো? ওখানে আমার জন্ম হয়েছে শুধু, আর কিছুই না। আনিসুর হঠাৎই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। রশিদের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি। এই মুখ ভীষণ চেনা তার। কতগুলো বছর পেরিয়েছে ঠিক হিসাব করে উঠতে পারল না সে। সহসাই দুই চোখে জল জমল। তৎক্ষণাৎ নিজের 2 হাত বাড়িয়ে রশিদকে জড়িয়ে ধরলেন। হু হু করে বাচ্চাদের মতো কেঁদে উঠল সে, কান্না মিশ্রিত গলার স্বর। রশিদ, তুমি? ভীষণ লজ্জিত আমি। তোমাকে প্রথমে আমি চিনতে পারিনি, কত বছর পর তোমাকে দেখতে পেলাম। কেমন আছো তুমি? এতদিন পর চট্টগ্রামে, আমাকে প্রথমে কেন তোমার পরিচয় দাওনি? রশিদ জামান মৃদু হাসলেন। আনিসকে তিনিও 2 হাতে জড়িয়ে ধরলেন। ভেজানো নরম গলায় বলে উঠলেন, আমার কোনো দুঃখ নেই, না কোনো অভিযোগ, কিন্তু প্রচণ্ড ভয় হয়, আত্মসম্মান হারানোর ভয়। আনিস, এই চট্টগ্রামের সবচেয়ে বিশ্বস্ত তুমিই আছো, তাই তোমার কাছে ছুটে এসেছি। বড্ড বিপদে পড়েছি ভাই। আনিস অবাক হলেন। এত বছর পর কেন তার প্রিয় বন্ধু তার কাছে ছুটে এসেছে? হয়তো বড় কোনো বিপদ। তার 2 চোখে জিজ্ঞাসু দৃষ্টি। তোমার বিমর্ষ মুখ দেখেই বুঝতে পেরেছি। তবে চিন্তা করো না, আমার কোম্পানিতে হোক বা অন্য কোম্পানিতে আমি তোমার জন্য জবের চেষ্টা করব, কিন্তু আমাকে 2 মাস সময় দিতে পারবে? এইটুকু বলেই থামলেন আনিস। ফের বললেন, কিন্তু চাকরি কেন ছেড়ে দিয়েছো রশিদ? রশিদের মুখ থমথমে, মলিন গলায় বললেন, চাকরি এখনো ছাড়ি নাই। তাহলে? কিন্তু ছেড়ে দিতে হবে, তাই তো ছুটে এসেছি তোমার কাছে আনিস। কারণটা কি বলা যাবে রশিদ? আমি বড্ড আত্মসম্মানীয় ব্যক্তি, কিন্তু ওরা আমার সম্মানে হাত দিয়েছে। আমি বড্ড ভয় পাই সম্মান হারানোকে আনিস। কোম্পানির মালিকের বেপরোয়া বকে যাওয়া ছেলের জন্য আমার নিষ্পাপ ফুলের মতো মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। তুমিই বলো, যে ছেলে রাত দিন মদে আর নারীতে ডুবে থাকে, সেই ছেলের কাছে কিভাবে আমি মেয়ে যেতে পারি আনিস? অত খারাপ বাবাও তো আবার আমি নই। প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমাকে চাকরি ছেড়ে দিতে বলেছে আনিস। প্রত্যাখ্যানের বদলা নিতে ওরা আমাকে চোর অপবাদও দিয়েছে। এর জন্য একবার রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। বাড়িতে আজও কাউকে বলতে পারিনি। তোমার ভাবি শুনলে সহ্য করতে পারবে না। আমি খুব কষ্টে আছি, না পারছি চাকরি ছাড়তে, না পারছি সহ্য করতে। আমাকে তুমি নিম্নমানের কোনো পদ হলেও কিছু একটাতে দিয়ে দাও।
পরে না হয় ভালো কোনো পদে দিও। আনিস সব কথা শুনে নির্বাক, হতবিহ্বল, বিচলিত হয়ে বললেন, তোমার সাথে এত কিছু হয়ে গেছে, আরও আগে কেন তুমি আসোনি? হ্যাঁ, তুমি আমাকে শুধু 2 দিন সময় দাও, আমি তোমার একটা ব্যবস্থা করছি, যেভাবেই হোক। একদম কাঁদবে না রশিদ, তুমি আমার জন্য রুমমেট ছিলে না, শুধু একজন ভাই বন্ধুর মতো ছিলে। তোমার জন্য যে আজ আমি এখানে, সে কথা কেউ জানুক না জানুক, আমি তো জানি চিরকৃতজ্ঞ থাকবো আমি তোমার প্রতি। তোমার দুর্দিনে যদি সামান্য সাহায্য না করতে পারি, তাহলে নিজেকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। রশিদ বিমূর্ষায় বসে আছে। আনিস তার দুহাত ধরে বলল, আচ্ছা চলো, এখন কিছু খেয়ে নাও, তারপর বাকি চিন্তা। স্যারের অফিসের সামনে দাঁড়ানো, ভয়ে কাচুমাচু করছে নুবা। বার কয়েক শুকনো ঢোক গিল। এত ভয় আর কখনো পায়নি। খারাপ রেজাল্ট কতবার করেছে, কিন্তু কোনোদিন অফিস রুমে তাকে আসতে হয়নি না। স্যার কখনো আসতে বলেছে, তার জানা মতে সে পরীক্ষা ভালোই দিয়েছে, কিন্তু মাথায় কিছু ঢুকলো না। কেমন হয়েছে যার জন্য সোজা অফিস রুমে তার তলব পড়েছে। তস্ত্র পায়ে দরজা নক করলো। আসসালামু আলাইকুম স্যার, ভেতরে আসবো? ওবায়দুল স্যার নিশ্চুপ, পত্রিকার পাতায় চোখ বুলাচ্ছেন, না তাকেই বলল, এসো। সালাম দিয়ে টেবিলের সামনে দাঁড়ালো নুবা। স্যার তাকে ইশারায় বসতে বললেন। সেও চুপচাপ বসে পড়ল, কম্পিত গলায় বলল, স্যার কেন আসতে বলেছেন? ওবায়দুল স্যার ড্রয়ার থেকে টেস্ট পরীক্ষার পেপার নিলেন, তারপর সেটা নুবার সামনে মেলে ধরলেন। এই নাও তোমার পেপার। ক্লাস টেস্ট পেপার দেখে নুবার চক্ষু চড়ক গাছ। ঠিক পেপারের উপরে বাম পাশে লাল কলমের কালিতে বড় অক্ষরে 50-এর মধ্যে 48 দেওয়া। তাহলে স্যার তাকে অফিস রুমে কেন ডাকলো? সে তো ভালোই করেছে। উদ্গ্রীব দৃষ্টি স্যারের দিকে। স্যার নুবার দৃষ্টি বুঝলেন, মুখের কোণে ঈষৎ হাসি ফুটে উঠল তার। নমনীয় সুরে বললেন, তুমি হয়তো ভাবছো রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও কেন তোমার ডাকলাম, তাই না নিশামা? নুবা ঘাবড়ে গেল। সত্যি তো, কেন ডেকেছে তাহলে? মাথা উপর নিচ করে বলল, জি স্যার, আসলে ভয়ের থেকেও বেশি অবাক হয়েছি। কেন ডেকেছেন আমাকে? স্যারের হাসি আরো প্রশস্ত হলো। বিস্মিত নয়নে তার দিকে তাকালো, ফের বলে উঠল, নিশামা, আমি তোমার ভালো রেজাল্ট দেখে অবাক হইনি। ভেবেছি তুমি খুব ভালো প্রস্তুতি নিয়েছো, বাড়িতে যথেষ্ট পড়াশোনা করেছো, সেজন্য হয়তো ভালো করতেই পারে। কিন্তু আমি অবাক হয়েছি তোমার ম্যাথের ভিন্নতা দেখে। এ নিয়মে আমি স্কুলে কখনো ম্যাথ করাইনি। আমি যতদূর জানি তুমি বাড়িতে কারো কাছে টিউশনও করো না। এরকম ভিন্ন নিয়মে কোথায় ম্যাথ শিখেছ? এমন ভিন্ন নিয়ম তোমার মাথায় যে আসবে না, এটা আমি হলপ করতে পারিনি। আমাকে বলবে কোথায় শিখেছ? নুবা বাকরুদ্ধ। হৃদকম্পনের ধকধক শব্দ অনায়াসে তার কর্ণদ্বয়ে বাজতে লাগলো। ভয়ে আমতা আমতা করলো। কি বলবে স্যারকে? সত্যি বলবে নাকি মিথ্যা বলবে? ওবায়দুল স্যার তার অবস্থা বলল, তাকে অভয় দিয়ে বলল, এইভাবে কাঁপছো কেন নিশামা? তুমি শুধু কৌতূহল বশত জানতে চেয়েছ। ভয় নেই, তুমি নিঃসংকোচে বলতে পারো। নত মস্তকে নেত্রপলব কয়েকবার ঝাঁপ গেল। শুকনো ঢোক গিল নুবা। ধীর গলায় বলল, স্যার, আমার একজন অনলাইন টিউটর আছে, সে আমাকে পড়ায়, সাজেশনও তৈরি করে দিয়েছে। আমার ভুলগুলো খুব সুন্দর করে ধরিয়ে দেয়। রোজ আমার থেকে পড়া নেয়। কোন বিষয় কখন পড়ব সেটার জন্য আলাদা রুটিন তৈরি করে দিয়েছে। সাবলীল আর সহজ নিয়মে সব বিষয়ের উত্তর তৈরি করে দিয়েছে। আর সে আমাকে... কথার মাঝে স্যার নুবাকে থামিয়ে দিলেন। ফের জিজ্ঞেস করলেন, কোথায় থাকে তোমার অনলাইন টিউটর? ঢাকায় থাকে। কিভাবে পরিচয় হলো? নুবা নিজ মাথায় নিষ্পলক টেবিলের দিকে তাকিয়ে আছে। নিজ মনে উত্তর খুঁজছিল। কি বলবে স্যারকে? ওবায়দুল স্যার নিজ মনে হাসলেন। হুট করে বলেন, ঠিক আছে, যাও এখন, পরে কোনো একদিন তোমার বাকি গল্প শুনবো। নুবা হতভম্ব, বেশ দৌটানেই পড়ল। স্যার কি ভাবছে এখন তাকে নিয়ে? খারাপ কিছু নয় তো? সালাম দিয়ে অফিসের রুম থেকে বের হয়ে এলো। ভিতর থেকে হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, কিন্তু মন খারাপ হলো। ঠোঁটের কোণে উচ্ছ্বাসিত হাসি। ব্যাগ থেকে বাটাম ফোনটা বের করলো। সুন্দর করে একটা মেসেজ দিল তার প্রিয় পুরুষকে। আকাশের দিকে তাকিয়ে নিজ মনে আওড়ালো, অভিবাদন হে প্রিয়, তুমি এলে তাই জীবনটা সুনীল। আধার ছাড়িয়ে আলোক ছটায় করেছ স্বপ্নে। কৃতজ্ঞতায় নত জানু হই শততম। বড্ড প্রিয় তুমি ও প্রিয়তম। বেঁচে থেকেও অজস্র দিন আমার জীবন করে রঙিন। মেঘা
শুভাশ্রী।